দেখো, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সাধারণত নেতাজি ওপেন ইউনিভার্সিটিতে এবছর যে তুমি ইংলিশ অনার্স নিয়ে অ্যাডমিশন নিয়েছো, তুমি জানো যে নেতাজি ওপেন ইউনিভার্সিটি পিছনের যে সিলেবাস ছিল, অর্থাৎ আগেকার যে সিলেবাস, সেটা পুরোপুরি চেঞ্জ করে দিয়ে নতুন প্যাটার্ন সিবিসিএস প্যাটার্নে সিলেবাস চালু করেছে। সুতরাং অ্যাডমিশন নেওয়ার পর তোমার প্রথম কাজ হচ্ছে তোমাকে জানতে হবে যে তোমার সিলেবাস কি আছে। এখন পর্যন্ত নেতাজি ওপেন ইউনিভার্সিটি কোনো রকম কোনো ফাইনাল সিলেবাস পাবলিশ করেনি ইংলিশ অনার্সের উপরে। জাস্ট একটা প্রপোজড সিলেবাস পাবলিশ করা হয়েছে। এটা তুমি জানো যে প্রত্যেকটা ইউনিভার্সিটির বা প্রত্যেকটা বোর্ডের একটা সিলেবাস কমিটি বলে একটা কমিটি থাকে, যাদের কাজ হচ্ছে সিলেবাস ঠিক করা। সুতরাং নেতাজি ওপেন ইউনিভার্সিটির যে সিলেবাস কমিটি আছে, তারা একটা সিলেবাস মোটামুটি ভাবে প্রপোজাল দিয়েছে ইউনিভার্সিটিকে। ইউনিভার্সিটি এরপর এটা বিচার বিবেচনা করে দেখবে যে এখান থেকে কি কি জিনিস রাখতে হবে এবং কি কি জিনিস বাদ দিতে হবে। সুতরাং আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে প্রপোজড সিলেবাস ফর কোর কোর্সেস। অ্যাকচুয়ালি ইংলিশ অনার্স স্টুডেন্টদের জন্য এটা প্রথমেই জানা উচিত যে কি কি সিলেবাস প্রপোজড করেছে। এরপরে এখান থেকে দেখবে তোমাদের অনেকেরই অনেক কিছু হয়তো টেক্সট পড়া আছে, অনেকেরই হয়তো পড়া নেই। যাদের পড়া নেই, আমি বলবো এই প্রপোজড সিলেবাস দেখে পড়তে থাকো, কমপ্লিট করতে থাকো। কেন কি দেখা যাবে যখন ফাইনাল সিলেবাস পাবলিশড হবে তখন তুমি অনেকটাই সিলেবাস কভার করে ফেলেছো। তো দেখো, প্রথমেই যেটা আছে সেকশন বি। সেকশন বি এতে কি আছে? ডিটেইলস অফ প্রপোজড সিলেবাস ফর কোর কোর্সেস। অর্থাৎ ইংলিশ অনার্সের ক্ষেত্রে যে কোর্স আছে, আগে যেগুলোকে বলা হতো পেপার 1, পেপার 2, পেপার 3, এরকম ভাবে 8টা পেপার থাকতো। এখন সেগুলোকে বলা হচ্ছে কোর কোর্স, অর্থাৎ CC01, CC02, CC04 এইভাবে চলতে থাকবে। আজকে আমরা সেই সিসি কোর্সেরই প্রপোজড সিলেবাসে কি কি টেক্সট রাখা যেতে পারে, যেটার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে, সেটা নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে একটা কথা বলে রাখি যে আমার কাছে নেতাজি ওপেন ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারের ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে, অনলাইন কোচিং, এবং সেখানে অনেকটাই সিলেবাস এগিয়ে গেছে। সুতরাং তোমার যদি প্রয়োজন হয় তাহলে তুমি ইমিডিয়েট জয়েন করতে পারো আমার ক্লাসে। এবং ইউনিভার্সিটি যখন ফাইনাল সিলেবাস পাবলিশ করে দেবে তখন আমার অ্যাডমিশন নেওয়া বন্ধ হয়ে যাবে। দ্যাট মিনস তারপর থেকে আমি আর কোনো রকম আমার ক্লাসে কোনো স্টুডেন্টকে অ্যাডমিশন নেব না। আমি এই প্রপোজড সিলেবাসটা দেখে খুবই হ্যাপি। কেন কি ফার্স্ট ইয়ারের যে ক্লাস আমার কাছে শুরু হয়েছে সেখানে ম্যাক্সিমাম সিলেবাসটাই আমি অলরেডি কভার করে ফেলেছি একটা পেপারের, অর্থাৎ CC01 এর ম্যাক্সিমাম সিলেবাসটাই আমার প্রায় কভারে চলে এসেছে। দ্যাট মিনস আমি আমার স্টুডেন্টদের পড়িয়ে ফেলেছি। সুতরাং তোমার যদি মনে হয় যে তুমি ক্লাস করবে তাহলে তুমি ইমিডিয়েট জয়েন করতে পারো। কেন কি হয়তো এই নভেম্বর মাসটাই আমি আর অ্যাডমিশন নেব আমার ব্যাচে, তারপরে আমি আর কোনো রকম কোনো অ্যাডমিশন নেব না। কেন কি আমার কাছে রিপিট টেলিকাস্ট আর কখনো হবে না। এখন যেটা পড়িয়ে দিচ্ছি সেটা তুমি বলবে যে পরবর্তীকালে আবার পড়াতে হবে, এরকম কোনো সিস্টেম পাওয়া যাবে না। সুতরাং তোমাকে যদি পড়তে হয় আমার কাছে বা ক্লাস করতে হয়, এখনই তোমাকে ক্লাস করতে হবে। কেন কি তুমি যেহেতু অলরেডি ইংলিশ অনার্স নিয়ে ভর্তি হয়ে ফেলেছো, ইংলিশ অনার্সটা কিন্তু খুব সহজ বিষয় নয়, এটা কিন্তু যথেষ্ট টাফ। এরপরে চলো দেখা যাক যে প্রপোজড সিলেবাস অর্থাৎ সিলেবাস কমিটি কি কি টেক্সট বা কি ধরনের সিলেবাস প্রপোজড করেছে ইউনিভার্সিটিকে। দেখো, প্রথমেই আছে সিসি নাম্বার অর্থাৎ 1, যেটাকে আমরা বলে থাকি CC01। হ্যাঁ, এখানে প্রথমেই যেটা শুরু হচ্ছে, দেখো তোমরা জানো যে ব্রিটিশ পোয়েট্রি এন্ড ড্রামা। দেখো এখানে আছে ব্রিটিশ পোয়েট্রি এন্ড ড্রামা 14th century to 17th century। অর্থাৎ ব্রিটিশ যে পোয়েট্রি আছে বা ব্রিটিশ যে লিটারেচার আছে, সেই ব্রিটিশ লিটারেচারের পোয়েট্রি এবং ড্রামা থাকে, যার পিরিয়ড কাল হচ্ছে 14th century to 17th century। এর মধ্যে কি কি ড্রামা বা কি কি পোয়েট্রি তোমাদের CC01 এ রাখা হয়েছে। চলে আসো টেক্সটে কি বলছে দেখো। চসারের যেটা আছে দ্য ক্যান্টারবারি টেলস, হ্যাঁ না, ক্যান্টারবারি টেলস এটা চসারের একটা বিখ্যাত গ্রন্থ, যেখান থেকে তোমাদের একটুখানি টেক্সট তুলে দেওয়া হয়েছে ওয়াইফ অফ বাথ। এটা প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই থাকে, খেয়াল রাখবে। এটা কিন্তু শুধু যে তোমাদের নেতাজি ওপেন ইউনিভার্সিটি সেটা নয়, এটা প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই থাকে। এবং এটা ক্যান্টারবারি টেলস এর একটা বিখ্যাত গল্প এবং বিখ্যাত ক্যারেক্টার, ওয়াইফের ক্যারেক্টার। এটা তোমাকে পড়তে হবে। আমি আবার বলছি, এটা তোমাকে পড়তেই হবে এমনটা নয়, এটা কিন্তু প্রপোজড সিলেবাস। অর্থাৎ সিলেবাস কমিটি ইউনিভার্সিটিকে প্রপোজড করেছে যে এই জিনিসগুলো রাখা যেতে পারে, এখান থেকে পরবর্তীকালে আবার অনেক কিছু বাদ যাবে। সুতরাং দিস ইজ নট এ ফাইনাল সিলেবাস। তাহলে নাম্বার 1 এ কি হলো টেক্সটের ভেতরে? জিওফ্রে চসারের লেখা দ্য ক্যান্টারবারি টেলস থেকে দ্য ওয়াইফ অফ বাথ। 2 নম্বরে কি আছে? থমাস ওয়েটার ফেয়ারওয়েল লাভ। 3 নম্বরে কি আছে? ফিলিপ সিডনি লাভিং ইন ট্রুথ। অলরেডি আমি ফেয়ারওয়েল লাভ এবং লাভিং ইন ট্রুথ আমার কমপ্লিট হয়ে গেছে। 3 নম্বরে কি আছে? শেক্সপিয়ারের সনেট 18 এবং 73, এটাও যথারীতি আমার কমপ্লিট হয়ে গেছে। জন ডানের গুড মরো, এটাও কমপ্লিট হয়ে গেছে। অ্যান্ড্রিউ মার্ভেলের টু হিজ কয় মিস্ট্রেস। দেখো, টু হিজ কয় মিস্ট্রেস, হ্যাঁ না। টেক্সট গুলো যথেষ্ট ইম্পর্টেন্ট এবং WBSLST তে আছে। আমি বলবো যে এখন থেকে তুমি যে কোনো জায়গায় গাইডেন্স নাও, গাইডেন্স নিয়ে তুমি রীতিমতো পড়তে শুরু করো। তুমি এটা ভেবো না তুমি নোটস নিয়ে পড়াশোনা করবে। নোটস নিয়ে কিন্তু পড়াশোনা হয় না। নোটস নিয়ে যেটা হয়, নোটস নিয়ে ছেলে খেলা হতে পারে, নোটস নিয়ে কখনো পড়াশোনা হতে পারে না। তুমি নোটস তখনই নেবে যখন তোমার টোটাল অল ওভার সিলেবাস কমপ্লিট হয়ে যাবে, তুমি টেক্সট গুলো পড়ে ফেলবে, তখনই তুমি নোটস নেবে। তারপরে কি আছে? জর্জ হারবার্টের ভার্চু। কবিতাগুলো খুবই সুন্দর এবং মার্ভেলাস এক একটা কবিতা, ক্লিয়ার।
তাহলে এখান থেকে কি দেখা গেল যে CC01 এ আমাদের যে টেক্সট গুলো পড়তে হতে পারে, আমি পসিবিলিটির কথা বলছি এখানে যে হতে পারে, কেন কি সিলেবাস কমিটি ইউনিভার্সিটিকে এই টেক্সট গুলো প্রপোজ করেছে বা প্রস্তাব দিয়েছে। তার ভিতরে কি কি আছে? পোর্ট্রেট অফ দ্য ওয়াইফ অফ ওয়ার্থ বাই জিওফ্রে চসার, ফেয়ারওয়েল লাভ বাই থমাস ওয়েট, লাভিং ইন ট্রুথ বাই ফিলিপ সিডনি, সনেট 18 and সনেট 73 বাই উইলিয়াম শেক্সপিয়ার, গুড মরো বাই জন ডান, টু হিজ কয় মিস্ট্রেস বাই অ্যান্ড্রু মার্ভেল, ভার্চু বাই জর্জ হার্বার্ট। এতগুলো কবিতা আছে, তোমাকে পড়তে হবে। এমনটা নয়, এর ভেতরে দেখবে দুটো একটা কবিতা হয়তো বাদ যাবে। ক্লিয়ার? এরপরে দেখা যাক ড্রামা কি আছে। কেন কি দেখো, আমাদের যে টাইটেল ছিল CC01 এর কি ছিল, যে পোয়েট্রি এন্ড ড্রামা ফ্রম 14th সেঞ্চুরি টু আর্লি 17th সেঞ্চুরি। এখানে দেখো ক্রিস্টোফার মার্লোর যেটা পাবে, এডওয়ার্ড দ্য সেকেন্ড এন্ড ডক্টর ফস্টাস। ডক্টর ফস্টাস সাধারণত অনেক ইউনিভার্সিটিতে তোমার গ্র্যাজুয়েশনেও পড়ানো হয়, অনেক ইউনিভার্সিটিতে মাস্টার ডিগ্রিতে পড়ানো হয়। ডক্টর ফস্টাস খুব ইম্পর্টেন্ট একটা ড্রামা। পাশাপাশি এডওয়ার্ড দ্য সেকেন্ড বা এডওয়ার্ড টু অনেকে বলে থাকে, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সুতরাং এই দুটো ড্রামার মধ্যে একটা ড্রামা তোমাদের থাকবে। আই এম ভেরি শিওর এখানে তোমাদের এবছর ডক্টর ফস্টাস রাখতে পারে, কেন কি এতদিন পর্যন্ত এডওয়ার্ড দ্য সেকেন্ডই ছিল। শেক্সপিয়ারের কি আছে? শেক্সপিয়ারের আছে ম্যাকবেথ এন্ড অ্যাজ ইউ লাইক ইট। দেখো এখানে দুটো প্রস্তাব দেওয়া হয়েছে, এই দুটোর মধ্যে কিন্তু অ্যাজ ইউ লাইক ইট থাকার সম্ভাবনাটা খুবই কম। এখানে ম্যাকবেথটা থাকবে এবং এটা 100% তুমি ধরে নিতে পারো। তাহলে এখানে ড্রামার ভেতরে দেখা গেল যে সিলেবাস কমিটি 4টে ড্রামাকে রিকমেন্ডেশন করেছে। কি কি? এডওয়ার্ড টু এন্ড ডক্টর ফস্টাস বাই ক্রিস্টোফার মার্লো, ম্যাকবেথ এন্ড অ্যাজ ইউ লাইক ইট বাই উইলিয়াম শেক্সপিয়ার। ক্লিয়ার? এরপরে দেখো এখানে আর কিছু নেই মোটামুটি CC01 এর ক্ষেত্রে। এরপরে দেখা যাক CC01 এর ক্ষেত্রে কি কি মডিউল আছে। সাধারণত নেতাজি ওপেন ইউনিভার্সিটি যে সমস্ত স্টাডি ম্যাটেরিয়ালস গুলো স্টুডেন্টদের প্রোভাইড করে থাকে, সেখানে দেখা যায় যে মডিউল অনুসারে ভাগ করা থাকে। হয়তো 4টে মডিউল থাকলো, সেই 4টে মডিউলের আবার ইউনিট ওয়াইজ ভাগ থাকে। কিরকম? যেমন ধরো মডিউল 1, মডিউল 1 এ কি আছে? প্রি হিস্ট্রি। সাধারণত তোমাকে ইংলিশ অনার্সে পড়তে হবে হিস্ট্রি অফ ব্রিটিশ লিটারেচার এন্ড হিস্ট্রি অফ ইন্ডিয়ান লিটারেচার, পাশাপাশি আমেরিকান লিটারেচার এন্ড ইউরোপিয়ান লিটারেচার। ইংলিশ অনার্স ইজ টু মাচ টাফ, সুতরাং এটাকে কোনো মতেই হালকা ভাবে নিও না। কেন কি এবছর নেতাজি ওপেন ইউনিভার্সিটি রেগুলার ইউনিভার্সিটির সাথে কম্পেয়ার করে এটার সিলেবাসকে রাখা হয়েছে এবং পুরো সিস্টেমটাই কিন্তু রেগুলার ইউনিভার্সিটির মতোই করা হয়েছে। সুতরাং কোনো রকম কোনো ফাঁকি দেওয়ার জায়গা নেই, কোনো রকম এটাকে হালকা ভাবে নেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখো তাহলে এখানে কটা মডিউল আছে? মডিউল 1 যেখানে তোমার আছে প্রি হিস্ট্রি, এরপর দেখো তুমি মডিউল 2 পাবে যেখানে আছে মিডল ইংলিশ লিটারেচার, এরপর তুমি পাবে মডিউল 3 যেখানে তুমি পাবে রেনেসা, তারপরে আছে মডিউল 4 যেখানে আছে এলিজাবেথান এন্ড জ্যাকোবিয়ান পিরিয়ডের লিটারেচার 1, তারপরে কি আছে? তারপরে আছে মডিউল 5 যেখানে আছে এলিজাবেথান এন্ড জ্যাকোবিয়ান লিটারেচার 2, তারপরে কি আছে? শেক্সপিয়ার বিয়ন্ড পেজ। হ্যাঁ না? তাহলে তোমাকে দেখা যাচ্ছে মোটামুটি এগুলো পড়তে হচ্ছে বা এই কটা তোমার ইউনিট থাকছে। এখান থেকে আবার বলছি এগুলো সব প্রপোজাল সিলেবাস বা প্রপোজড সিলেবাস, এখান থেকে হয়তো একটা মডিউল বাদ গেলেও যেতে পারে। সুতরাং ঘাবড়ানোর কিছু নেই। যদি তোমার প্রথম থেকে খুব ভালো গাইডেন্স থাকে বা তুমি যদি প্রথম থেকে খুব ভালো পড়াশোনা করো, ইংলিশ অনার্স এমন কিছু হাতে করার ব্যাপার নয়, তুমি সহজে একে উদ্ধার করতে পারবে। খুব টেকনিক্যালি ভাবে পড়াশোনা করো এবং বছরের প্রথম থেকে পড়াশোনা করো। কেন কি তুমি ভাবছো যে নেতাজি ওপেনে ভর্তি হয়ে গেছি, এখন পর্যন্ত কোনো সিলেবাস দেয়নি, ইউনিভার্সিটি কোনো বই দেয়নি, বিরাট ব্যাপার। আমি সারাক্ষণ আনন্দ করে বেড়াবো, সারাক্ষণ পান্ডাদের মতো ঘুমাবো, খাবো দাবো, ফুর্তি করে বেড়াবো বান্ধবীদের সাথে, বিভিন্ন বন্ধুদের সাথে। তাহলে এখন তুমি যদি তোমার লাইফটা কমফোর্টেবলের মধ্যে কাটাও, ইন ফিউচার তোমার লাইফটা আনকমফোর্টেবল হবে, এটা সর্বশক্তিমান ঈশ্বর এসেও তোমাকে আটকাতে পারবে না, তুমি শিওর থাকো। তাহলে এখানে কি দেখা গেল? মডিউল 1 যেটা আমরা পাচ্ছি প্রি হিস্ট্রি, হ্যাঁ না? তো প্রি হিস্ট্রির মধ্যে কটা ইউনিট আছে? দেখো প্রি হিস্ট্রির মধ্যে তোমার একটা ইউনিট আছে, ইউনিট 2 দুটো ইউনিট আছে, ইউনিট 3 তিনটে ইউনিট আছে, ইউনিট 4 চারটে ইউনিট, ইউনিট 5 হচ্ছে 5টা ইউনিট। তাহলে দেখা যাচ্ছে মডিউল 1 এ তোমার 5টা ইউনিট আছে। আমি আবার বলছি যে এই মডিউল 1 এ যে 5টা ইউনিট থাকবে এমনটা নয়, এখান থেকে শায়দ খুব সম্ভবত বাদ যাবে অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। ক্লিয়ার? কেন কি তোমাদের লিটারেচার যেটা শুরু হচ্ছে 14th সেঞ্চুরি টু আর্লি 17th সেঞ্চুরি, সুতরাং এখান থেকে যতটা আমার আইডিয়া অ্যাংলো স্যাক্সন এই পিরিয়ডটা বাদ যাবে। কিন্তু যেহেতু সিলেবাস কমিটি প্রপোজ করেছে, তোমাকে জানতে হবে যে কি কি প্রপোজ করেছে। তাহলে ইউনিট 1 এ কি আছে? অ্যাংলো স্যাক্সন এন্ড কন্টিনেন্টাল ইনভেডার্স ইন ব্রিটেন। ইউনিট 2 তে কি আছে? ওল্ড ইংলিশ লিটারেচার, সেখান থেকে পোয়েট্রি এন্ড প্রোজ। ইউনিট 3 তে কি আছে? ল্যাটিন ইনফ্লুয়েন্স অন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইউনিট 4 এ কি আছে? স্ক্যান্ডিনেভিয়ান ইনফ্লুয়েন্স। এখন প্রশ্ন হচ্ছে তোমার মনে জাগতেই পারে যে এখানে ল্যাটিন এবং স্ক্যান্ডিনেভিয়ান এগুলো আর কি। দেখো অ্যাকচুয়ালি ইংলিশটা কোনো ভাষা নয়, ইংলিশটা হচ্ছে কয়েকটা ভাষার সংমিশ্রণ। সেখানে ল্যাটিন আছে, সেখানে ফ্রেঞ্চ আছে, সেখানে গ্রিক আছে, সেখানে রোমান আছে। এই বিভিন্ন ভাষাভাষী নিয়ে তোমার সাধারণত ইংলিশ ল্যাঙ্গুয়েজ গঠন হয়েছিল তখন, যেটা বর্তমানে এখন আমরা দেখছি। তাহলে তোমাকে এখানে পড়তে হতে পারে কি? ওল্ড ইংলিশ লিটারেচার, ল্যাটিন ইনফ্লুয়েন্স, স্ক্যান্ডিনেভিয়ান ইনফ্লুয়েন্স, আর হচ্ছে ইংল্যান্ড ফ্রম 1066 টু 1400। ক্লিয়ার? এই যে এখান থেকে দেখো কি বলা হয়েছে, ড্রামা কখন থেকে না, এখানে দেখো ব্রিটিশ পোয়েট্রি এন্ড ড্রামা 14th সেঞ্চুরি। এই যে এখান থেকে ইউনিট 4 এখান থেকে সাধারণত তোমার পড়তে হতে পারে, এটা টাইটেল অনুযায়ী। এখন যারা সিলেবাস কমিটিতে আছেন তারাই ঠিক করবেন যে তোমাদের
মেটেরিয়ালসে বা তোমাদের কোর্সে কি রাখবেন কি রাখবেন না। ক্লিয়ার? তাহলে মডিউল 1 এ আমরা যেটা পেলাম সেটা এখানে আছে 5টা ইউনিট, ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4, ইউনিট 5। ইউনিট 1 এ কি আছে? অ্যাংলো স্যাক্সন। ইউনিট 2 এ কি আছে? ওল্ড ইংলিশ লিটারেচার। ইউনিট 3 তে কি আছে? ল্যাটিন ইনফ্লুয়েন্স। ইউনিট 4 এ আছে স্ক্যান্ডিনেভিয়ান ইনফ্লুয়েন্স। ইউনিট 5 এ আছে ইংল্যান্ড ফ্রম 1066 টু 1400 এডি। হ্যাঁ না? তাহলে তুমি দেখলে যে তোমার সিসি 01 এ কি টেক্সট আছে। এখন প্রশ্ন হচ্ছে এখানে দেখো টাইটেল আছে থিমেটিক মডিউল এন্ড সাবসিকুয়েন্ট ইউনিট ওয়াইজ সিলেবাস ডিটেইলস। এখন এই জিনিসটা কি? দেখো যখন কোনো টেক্সট রাখা হয়, যেমন যদি বলা হয় যে চসারের যে তোমার ক্যান্টারবরি টেলস আছে এবং এখান থেকে পোর্ট্রেট অফ দ্য ওয়াইফ অফ বাথ, এই যে তোমার টেক্সটটা আছে, এই টেক্সটটা সাধারণত কোন পিরিয়ডের অন্তর্গত? দ্যাট মিন্স জিওফ্রে চসার উনি কোন পিরিয়ডে বিলং করতেন ফার্স্ট, এবং তখনকার লেখার ধরন কি ছিল। ক্লিয়ার? তার সম্পর্কে যে মোটামুটি একটা আইডিয়া একটা স্টুডেন্টকে দেওয়া উচিত বা স্টুডেন্টের পাওয়া উচিত বা তাকে জানা উচিত, তার উপরে বেস করে সাধারণত এই থিমেটিক মডিউলগুলো তৈরি করা হয়ে থাকে। যে ক্যান্টারবরি টেলস এর আগে এবং পরে বা সেই পিরিয়ডের যে সমস্ত ক্যারেক্টারিস্টিক গুলো থাকে, সেই সমস্ত পিরিয়ডে যে সমস্ত বিখ্যাত বিখ্যাত রাইটাররা আছেন তাদের সম্পর্কে ডিসকাস করা থাকে। ক্লিয়ার? মডিউল 1। এরপর চলে আসে মডিউল 2। মডিউল 2 কি আছে? মিডল ইংলিশ লিটারেচার। এখান থেকে মেইনলি শুরু হয় লিটারেচার। এখানে দেখো ইউনিট 6 এ কি আছে? ট্রেন্ডস ইন মিডল ইংলিশ, ইউনিট 6। এখান থেকে দেখো ইউনিট 7 এ কি আছে? পোয়েট্রি, যেখানে তুমি পাবে এখান থেকে সাধারণত পোয়েট্রি গুলো দেয়া আছে যতটা আইডিয়া করা যাচ্ছে। ইউনিট 7 এ কি আছে? ফ্রেঞ্চ ইনফ্লুয়েন্স। তুমি আগেই পড়েছো ল্যাটিন ইনফ্লুয়েন্স এন্ড স্ক্যান্ডিনেভিয়ান ইনফ্লুয়েন্স, এখানে তুমি পাচ্ছ ফ্রেঞ্চ ইনফ্লুয়েন্স। ইউনিট 8 এ কি আছে? চসার জেনারেল প্লগ টু ক্যান্টারবরি টেলস, পোর্ট্রেট অফ ওয়াইফ অফ বাথ। আর ইউনিট 9 এ আছে মিডল ইংলিশ ড্রামা। হ্যাঁ না? তাহলে দেখো এই যে যেটা বলছিলাম ক্যান্টারবরি টেলস, তোমাকে দ্য ওয়াইফ অফ বাথ এটা পড়তে গেলে তোমাকে জানতে হবে ক্যান্টারবরি টেলস। তোমাকে ক্যান্টারবরি টেলস জানতে গেলে তোমাকে জানতে হবে জিওফ্রে চসার। তোমাকে জিওফ্রে চসার জানতে গেলে তোমাকে জানতে হবে মিডল ইংলিশ লিটারেচার। সুতরাং এই যে একটার পর একটা লিঙ্ক আছে, এই অনুযায়ী সাধারণত থিমেটিক যে ডিসকাশন সেটা করা থাকে। ক্লিয়ার? এটাই হচ্ছে ব্যাপার। এরপরে চলে এসো তোমার মডিউল 3। মডিউল 3 তে তুমি কি পাবে? দেখো ইউনিট 10 এ যেটা আছে ইম্প্যাক্ট অফ রেনেসাঁ এন্ড রিফরমেশন। ইউনিট 11 এ কি পাবে? কন্টেম্পোরারি ডেভেলপমেন্ট ইন পোয়েট্রি। সেখানে এলিজাবেথান পোয়েট্রি আছে, মেটাফিজিক্যাল পোয়েট্রি আছে এবং ক্যাভেলিয়ার পোয়েটস বা ট্র্যাডিশন, এগুলো তোমাকে পড়তে হবে। খুব ইন্টারেস্টিং। ইউনিট 12 এ কি আছে? দ্য রাইজ অফ সেকুলার ড্রামা ইন ইংল্যান্ড। দেখো অ্যাকচুয়ালি ভাই একটা কথা তোমাকে আমি যেটা বলছি খুব মন দিয়ে শোনো, সেটা হচ্ছে ইংলিশটা খুব ইন্টারেস্টিং যদি তুমি একে ইন্টারেস্ট নিয়ে পড়তে পারো। আর ইংলিশটা খুবই টাফ যদি এর উপর তোমার কোনো ইন্টারেস্ট না থাকে। সুতরাং ইন্টারেস্ট তো সহজে কারোর প্রতি আসে না। সাপোজ ধরে নাও কোনো মেয়েকে দেখে তো তার প্রতি তোমার ইন্টারেস্ট আসবে না, তার যে বিউটি সেটার মাধ্যমে তোমাকে অ্যাট্রাক্ট হতে হবে, বা তার বিউটি তোমাকে যদি অ্যাট্রাক্ট করে বা তুমি যদি তার দ্বারা অ্যাট্রাক্টিভ হও তবেই না তার প্রতি তোমার ইন্টারেস্ট আসবে। সুতরাং ইংলিশটা হচ্ছে এমন একটা জিনিস, এটা খুব সহজ এবং খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। এটার উপরে ডিপেন্ড করে লাইফে অনেক কিছু করা যায়, অনেক কিছু করা যায়। সুতরাং একে হালকাভাবে নিও না। সুতরাং এর প্রতি তোমাকে ইন্টারেস্ট আনতে হবে এবং তার জন্য তোমাকে ফার্স্ট যেটা কাজ সেটা হচ্ছে তোমাকে কোনো গাইডেন্স নিতে হবে। সেটা অবশ্যই অনলাইন হোক, অবশ্যই অফলাইন হোক। আমার কাছে সাধারণত গাইড প্রোভাইড করা হয়ে থাকে। আমি ইংলিশ অনার্স হোক কিংবা পাস কোর্সের ইংলিশ হোক, আমি টোটাল গাইড প্রোভাইড করে থাকি এবং আমি এটুকু তোমাকে কনফার্ম বলতে পারি যে তোমার যে পরীক্ষার জন্য যে ম্যাগনেটিক প্রিপারেশন দরকার সেটা তুমি প্রতিনিয়ত আমার কাছে পেতে থাকবে এবং প্রত্যেক মান্থে তোমাদের যে ইমপ্রুভমেন্ট টেস্ট বা মক টেস্ট আমি নিয়ে থাকি সাধারণত। সুতরাং তুমি চাইলে আমার কাছে জয়েন করতে পারো। অলরেডি আমার ফার্স্ট ইয়ারের যে অনলাইন ক্লাস এটা শুরু হয়ে গেছে। আমি জাস্ট নভেম্বর পর্যন্ত অ্যাডমিশন নেবো, তুমি অবশ্যই জয়েন করতে পারো। সাধারণত মান্থলি ফিজের বিনিময়ে আমি ক্লাস করাই বা গাইডেন্স দিয়ে থাকি। সুতরাং তুমি গাইড নিতে পারো। এরপরে মডিউল 4। মডিউল 4 এ কি আছে? এলিজাবেথান এন্ড জ্যাকোবিয়ান লিটারেচার। এখানে তুমি কি পাবে? দেখো থমাস ওয়েট এন্ড ফিলিপ সিডনি। ইউনিট 14 এ কি পাবে? শেক্সপিয়ার সনেট। ইউনিট 15 এ কি পাবে? শেক্সপিয়ারস ইউজড অফ ল্যাঙ্গুয়েজ। এটা খুব ইম্পর্টেন্ট, না? এটা তোমাকে পড়তে হবে। ইউনিট 16 এ কি পাবে? ইনফ্লুয়েন্স অফ দ্য অথরাইজড বাইবেল। যেহেতু তুমি ইংলিশ লিটারেচার পড়ছো সুতরাং তোমাকে বাইবেল তো জানতেই হবে, কেন কি ইংলিশ লিটারেচার তো পুরোটাই বাইবেলের উপরেই বেস করে। ইউনিট 17 এখানে তুমি কি পাবে? এখানে তুমি জন ডান পাবে, অ্যান্ড্রু মার্ভেল পাবে, জর্জ হার্বার্ট পাবে। দেখো যে টেক্সট গুলো তুমি একটু আগে আমি তোমাকে বলছিলাম যে কবিতা কি আছে, এখানে ফেয়ারওয়েল লাভ আছে, লাভিং ইন ট্রুথ আছে, সনেট 18 এন্ড সনেট 73 আছে, গুড মরো আছে, টু হিজ কোয়াই মিস্ট্রেস আছে এবং ভার্চু আছে। এগুলো তোমাকে কিন্তু পড়তে হবে। ক্লিয়ার? এরপর তুমি চলে আসো ড্রামার দিকটা। দেখো ইউনিট 18। ইউনিট 18 এ তুমি কি পাবে? মার্লোর এডওয়ার্ড দ্য সেকেন্ড পাবে এবং মার্লোর ডক্টর ফস্টাস পাবে। এর মধ্যে যে কোনো একটা থাকবে। শায়দ আমি তোমাকে এটা বলতে পারি ডক্টর ফস্টাস 99% থাকবে, কেন কি এতদিন পর্যন্ত এডওয়ার্ড দ্য সেকেন্ডই ছিল। এরপর দেখো ইউনিট 20 তে তুমি কি পাবে? শেক্সপিয়ার আর ম্যাকবেথ পাবে। ইউনিট 21 এ কি পাবে? এখানেও শেক্সপিয়ার অ্যাজ ইউ লাইক ইট পাবে, একটা ড্রামা। এবং ইউনিট 22 তে তুমি পাবে যেটা হচ্ছে শেক্সপিয়ারিয়ান ড্রামা, ক্রিটিসিজম এন্ড স্কলারশিপ। ক্লিয়ার? শেক্সপিয়ারিয়ান ড্রামার উপরে যে ধরনের ক্রিটিসাইজ বা সমালোচনা করা হয়েছে সেটা সম্পর্কে তোমাকে জানতে হবে। এরপর আছে মডিউল 6। মডিউল 6 এ তুমি কি পাবে? শেক্সপিয়ার বিয়ন্ড পেজ। এখানে কি থাকবে? এখানে থাকবে এলিজাবেথান থিয়েটার and stage and court city। ক্লিয়ার? এই যে স্টেজ এন্ড কোর্ট এন্ড সিটি, এই যে থিয়েটার, এই জিনিসটা কি? এখন যেমন ধরো তোমার কোনো সিনেমা দেখতে হলে তুমি কোথায় যাও? কোনো হলে যাও, সেটা 18/9 হোক, আইনক্স হোক, মেট্রো হোক,
কিন্তু তখনকার টাইমে এসব ছিল না, তখন কোনো ড্রামা একটা কোথায় পারফর্ম করা হতো, একটা স্টেজে পারফর্ম করা হতো। যেমন সাধারণত এখন আর সেই জিনিসটা নেই, আগে ছিল যে গ্রামগঞ্জে কোনো একটা যেমন নাটক মঞ্চস্থ হতো, সাধারণত আমাদের এখানে দুর্গাপুজোতে হয়ে থাকে, এটা সব জায়গায় হয়ে থাকে, যে যাত্রাপালা যেটা হয়ে থাকে সেটাকেই বলা হচ্ছে থিয়েটার, হ্যাঁ না? তাহলে কোর কোর্সের জন্য দেখো সিলেবাস যেটা ইউনিভার্সিটি রিকমেন্ডেশন করেছে সেটা কিন্তু যথেষ্ট ভাস্ট সিলেবাস। আমি বলছি না যে এর মধ্যেই পুরোটা থাকবে, পুরোটা অবশ্যই থাকবে না, এখান থেকে অনেকটাই কাটছাট করা হবে। ক্লিয়ার? তোমাদের হয়তো মেটেরিয়ালস দিতে দেরি হবে। কেন দেরি হবে? কেন কি দেখো এখানে যেটা বলা হয়েছে রিমার্কসের ক্ষেত্রে, যেখানে বলা হয়েছে দেখো বেস্ট আপন কারেন্ট ইইজি, এখানে ইইজিটা নয়, এখানে এইচইজি হবে। পেপার 1 and 2 নিউ টেক্সট 2 ইজ কমিস্টেজ ডক্টর ফস্টার্স রিকোয়ার্ড 1 কন্টেন্ট রাইটার এন্ড 1 এডিটর। কেন কি এখন ইউনিভার্সিটির একজন রাইটারের প্রয়োজন এবং একজন এডিটরের প্রয়োজন, যে তোমাদের যে মেটেরিয়ালস ইউনিভার্সিটি প্রোভাইড করে থাকে সেই মেটেরিয়ালস রেডি করার জন্য। সুতরাং তোমাদের মেটেরিয়ালস দিতে দেরি হবে। আমি তোমাকে একটা কথাই বারবার সাজেস্ট করছি যে ইউনিভার্সিটি কখন মেটেরিয়ালস দেবে কি দেবে না ওর উপর তুমি নির্ভর করে থেকো না, কেন কি পরীক্ষা তার উপরে নির্ভর করবে না, তোমাকে 6 মাস অন্তর পরীক্ষায় বসতে হবে। সুতরাং ইউনিভার্সিটি মেটেরিয়ালস প্রোভাইড করুক বা নাই করুক, ইউনিভার্সিটি তার কাছে করে যাবে। সুতরাং তোমার কাজ হচ্ছে পড়াশোনা করা। তুমি কোনো না কোনো জায়গায় অবশ্যই গাইড নাও এবং সিলেবাস অনুযায়ী তুমি সিলেবাস কমপ্লিট করে ফেলো। তুমি এরকম করে ফেলো যে ইউনিভার্সিটি যেদিন থেকে তোমাকে স্টাডি মেটেরিয়ালস দেবে তার আগে তোমার একটা পেপার কমপ্লিট হয়ে যাবে, বিশেষ করে তোমার অনার্স পেপার। ক্লিয়ার? সিসি 01। এরপর চলে এসো সিসি 02। সিসি 02 তে কি আছে দেখো, এখানে আছে সিসি নাম্বার কত 2। এগুলো সবই কিন্তু সিবিসিএস সিস্টেমের উপরে ডিসকাস করছি। তুমি জানো যে তোমাদের সিসি 02 তে যেটা ছিল ইউরোপিয়ান ক্লাসিক্যাল লিটারেচার। ক্লিয়ার? এখানে তুমি কি পাবে দেখো, টেক্সট কি আছে, এখানে তুমি হোমারের ইলিয়াড বুক 1। ক্লিয়ার? হোমারের লেখা দ্য ইলিয়াড এন্ড দ্য ওডিসি, এটা তুমি শুনে থাকবে, বিখ্যাত দুটো মহাকাব্য, সেখান থেকে ইলিয়াডার থেকে বুক 1 তুমি এটা পাবে। সোফোক্লিসেস কি পাবে, অডিপাস দ্য কিং, এটা তোমাকে পড়তে হবে। অভিধের কি পাবে, মেটামরফোসিস। মেটামরফোসিস থেকে একটা পোরশন তোমাদের তুলে দেওয়া হয়েছে, জাস্ট ডাইনার পোরশনটা তুলে দেওয়া হয়েছে, ডাইনা এন্ড অ্যাক্টিয়নের পোরশনটা তুলে দেওয়া হয়েছে, যেটা বুক 3 তে আছে। প্লেটাসের কি পাবে, দ্য পট অফ গোল্ড, এটা তোমাকে পড়তে হবে। ক্লিয়ার? দেখো ইউরোপিয়ান লিটারেচারটা তোমার কাছে কিন্তু টাফ লাগতে পারে, কেন কি ইউরোপিয়ান লিটারেচার সম্পর্কে এতদিন পর্যন্ত গ্র্যাজুয়েশনে দেওয়া থাকেনি। এই নতুন সিবিসিএস প্যাটার্ন চালু হওয়ার পর কিন্তু ইউরোপিয়ান লিটারেচারকে আনা হলো। সাধারণত আমেরিকান লিটারেচার এন্ড ইউরোপিয়ান লিটারেচার এগুলো মাস্টার ডিগ্রিতে পড়ানো হতো। ক্লিয়ার? তাহলে এখানে থিমেটিক মডিউলে তুমি কি কি পাবে, আগে তুমি কি দেখেছিলে, আগে দেখেছিলে এখানে কটা মডিউল আছে, এখানে দেখো 23টা ইউনিট আছে, টোটাল ইউনিট আছে সিসি 01 এ 23টা, যেটা রিকমেন্ডেশন করা হয়েছে। আমি বারবার বলছি এটা রিকমেন্ডেড সিলেবাস, নট ফাইনাল সিলেবাস। এখানে ছিল মডিউল 6, অর্থাৎ 6টা মডিউল ছিল এবং হচ্ছে 23টা ইউনিট ছিল, সেম টু সেম। আই থিংক এখানেও সেটাই পাবে। দেখা যাক প্রথমে মডিউল গুলো দেখে নি। মডিউল 1, মডিউল 2, মডিউল 3, মডিউল 4। ইয়েস, এখানে দেখো মাত্র তোমার 4টে মডিউল দেওয়া হয়েছে। ক্লিয়ার? এরপর 4টে মডিউলের মধ্যে দেখতে হবে তোমার কতগুলো ইউনিট আছে। আমরা প্রথমেই দেখে নেবো যে কতগুলো ইউনিট আছে। এখানে দেখো ইউনিট আছে 20, অর্থাৎ 20টা ইউনিট আছে। তুমি সিসি 01 এ পড়েছিলে 23টা ইউনিট, এখানে আছে 20টা ইউনিট, হ্যাঁ না? দেখো মডিউল 1 এ কি আছে, হোমার এন্ড গ্রিক এপিক। ক্লিয়ার? ব্যাকগ্রাউন্ড, গ্রিক হিস্ট্রির ব্যাকগ্রাউন্ড, কালচার এন্ড আইডিয়াস তোমাকে পড়তে হবে। ইউনিট 2 এ কি আছে, প্রাইমারি অর ওরাল এপিক। ক্লিয়ার? দ্য ডেভেলপমেন্ট। ইউনিট 3 তে কি আছে, দ্য পোয়েট হোমার এন্ড ন্যারেটিভ সিগনিফিকেন্স অফ গ্রিক এপিক। ক্লিয়ার? মাথায় ভালো করে ঢুকিয়ে নাও, এটা হচ্ছে ইউরোপিয়ান লিটারেচার। সুতরাং তুমি এখানে যদি ভাবো যে কেন এখানে ব্রিটিশ লিটারেচারের কোনো টাচ নেই, সুতরাং এখানে থাকবে না, কেন কি ইউরোপিয়ান লিটারেচার আলাদা, ব্রিটিশ লিটারেচার আলাদা, আমেরিকান লিটারেচার আলাদা, ইন্ডিয়ান লিটারেচার আলাদা। সাধারণত যেমন তুমি সিম্পল ভাবে ধরে নাও যে ইন্ডিয়ান যে লিটারেচার আছে তার মধ্যে তুমি যদি ব্রিটিশ লিটারেচার খুঁজতে যাও সেটা তো হতে পারে না। ভারতীয় সাহিত্য একটা আলাদা জিনিস, ব্রিটিশের সাহিত্য একটা আলাদা জিনিস, ইউরোপিয়ানদের সাহিত্য একটা আলাদা জিনিস। সুতরাং এখানে তোমাকে পড়তে হবে পুরোটাই ইউরোপিয়ান লিটারেচার। ইউনিট 4 এ কি আছে, দ্য ইলিয়াড ওভারভিউ, হ্যাঁ, স্ট্রাকচার। ইউনিট 5 এ কি আছে, ইলিয়াডের ডিটেইলস অ্যানালিসিস, যেটা বুক 1 তোমার সিলেবাসে আছে। ক্লিয়ার? মডিউল 2 এ কি আছে, অডিপাস দ্য কিং। অডিপাস দ্য কিং কার লেখা বলেছিলাম, সোফোক্লিসেস। তাহলে এখানে তুমি কি পাবে, ইউনিট 6 এ ব্যাকগ্রাউন্ড অফ গ্রিক ট্র্যাজেডি, এটা একটা ট্র্যাজেডি। ক্লিয়ার? দেখো তুমি প্রথম যে ইউনিটে পড়ছিলে এটা হচ্ছে এপিক, অর্থাৎ মহাকাব্য, তারপরে সোফোক্লিস, এটা হচ্ছে ট্র্যাজেডি, অডিপাস দ্য কিং। ক্লিয়ার? ইউনিট 7 এ তুমি কি পাবে, অ্যারিস্টটলস পোয়েটিক্স এন্ড ফিচার্স এন্ড কম্পোনেন্টস অফ গ্রিক ট্র্যাজেডি। ক্লিয়ার? অর্থাৎ অ্যারিস্টটলের যে থিওরি সেটা তোমাকে পড়তে হবে। ইউনিট 8 এ কি পাবে, দ্য লিজেন্ড অফ অডিপাস এন্ড ড্রামাটিক রেন্ডারিং। ক্লিয়ার? ইউনিট 9 এ তুমি কি পাবে, সোফোক্লিস এন্ড হিজ ট্রিটমেন্ট অফ দ্য লিজেন্ড সিগনিফিকেন্ট এন্ড ফিচার্স। ইউনিট 10 এ তুমি কি পাবে, সিন বাই সিন অ্যানালিসিস অফ দ্য প্লে। অর্থাৎ তুমি জানো যে প্রত্যেকটা ড্রামার সিন থাকে, অর্থাৎ দৃশ্য থাকে, কয়েকটা অঙ্ক থাকে, তারপরে কয়েকটা খণ্ড থাকে, তারপর কয়েকটা দৃশ্য থাকে, সেই সিন। এখানে সিন মিন্স হচ্ছে দৃশ্য। ক্লিয়ার? ইউনিট 11 এ কি আছে, ইউনিট 11 এ আছে কমেন্টস অন স্ট্রাকচার, প্লট, ক্যারেক্টারাইজেশন এন্ড ফেট। অর্থাৎ এই ট্র্যাজেডির উপরে কিন্তু ফেট এই কথাটা কিন্তু বিরাট ভাবে গ্রহণযোগ্য বা তাৎপর্যপূর্ণ, সুতরাং এটা তোমাকে পড়তে হবে। ক্লিয়ার? তাহলে কি দেখা গেল যে মডেল 1 ডিসকাস করা হয়েছে পুরোটা এপিক সম্পর্কে, মডিউল 2 ডিসকাস করা হয়েছে পুরোটা ট্র্যাজেডি সম্পর্কে। এরপর চলে আসে মডিউল 3।
এখানে কি আছে, এখানে ওভিডের যেটা আছে মেটামরফোসিস, সেখান থেকে তোমাকে পড়তে হবে ডায়না অ্যান্ড অ্যাকটিয়ন, যেটা হচ্ছে বুক 3। এখানে কি পাবে, এখানে দেখো ব্যাকগ্রাউন্ড অফ রোমান হিস্ট্রি। ইউনিট 3 এ তুমি পাবে রোমান পোয়েট্রি অ্যান্ড ওভিড। ইউনিট 14 এ তুমি পাবে মেটামরফোসিস। ইউনিট 15 এ পাবে অ্যানালিসিস অ্যান্ড ডিটেইলস ডিসকাশন অফ ডায়না অ্যান্ড অ্যাকটিয়ন। অর্থাৎ এই যে তোমাদের যে টেক্সট আছে মেটামরফোসিস থেকে বুক 3 এর যে একটা পোরশন ডায়না অ্যান্ড অ্যাকটিয়ন নেওয়া হয়েছে তার ডিটেইলস অ্যানালিসিস তুমি পাবে। এরপরে দেখো মডিউল 4, যেখানে তুমি কি পাবে পট অফ গোল্ড, প্লেটাসের পট অফ গোল্ড। এই পট অফ গোল্ডের উপরে বা প্লেটাসের উপরে এখানে ডিসকাস অবশ্যই করা থাকবে রোমান সোসাইটি, এখানে সোসাইটির একটা ব্যাপার থাকবে, ওল্ড ল্যাটিন কমেডির একটা ব্যাপার আছে, কেন কি এটা একটা কমেডি, প্লেটাস এন্ড হিজ প্লে, পট অফ গোল্ড অ্যানালিসিস অফ সিন, ক্যারেক্টারস, স্ট্রাকচার এন্ড হিউমার। এটা ডিটেইলস একটা অ্যানালিসিস তোমার এখানে আছে। এরপরে চলে আসে ইউনিট 20। এখানে কি আছে, ট্র্যাকিং ট্র্যাডিশনস অফ দ্য কমেডি ফ্রম মিয়েন্ডার টু ট্রেন্ডস। অর্থাৎ এটা তোমাকে এখানে পড়তে হচ্ছে ডিসকাস। এখানে তুমি কখনোই ভেবে নিও না যে এগুলো তোমাকে পুরোটাই পড়তে হচ্ছে। আমি আবার বলছি, এগুলো হচ্ছে সাজেশন দেওয়া হয়েছে ইউনিভার্সিটিকে, বা প্রপোজড করা হয়েছে বা প্রপোজাল দেওয়া হয়েছে সিলেবাস কমিটির দ্বারা যে এগুলো রাখা যেতে পারে। এরপরে সব থাকবে এমন কোনো মানে নেই। ক্লিয়ার? এখান থেকে কিছু বাদ যাবে, কেন কি আবার বলছি তোমাদের মেটেরিয়ালস দিতে অনেকটা দেরি হবে, অত লম্ফজম্প করার কিছু নেই যে তুমি কখন মেটেরিয়ালস পাবে। কেন কি এখানে পরিষ্কার বলা হয়েছে, দেখো এখানেও বলা হয়েছে যে একজন কোঅর্ডিনেটরের প্রয়োজন, 4 জন কন্টেন্ট রাইটারের প্রয়োজন। ক্লিয়ার? সুতরাং যতক্ষণ না রাইটার খুঁজে পাওয়া যাচ্ছে, যতক্ষণ না তোমার কোঅর্ডিনেটর খুঁজে পাওয়া যাচ্ছে, ততক্ষণ কিন্তু তোমাদের কোনো মতেই কোনো মেটেরিয়ালস রেডি হবে না। একটা প্রপোজড সিলেবাস দেওয়া হয়েছে, এই অনুযায়ী তোমাকে এখন থেকে সিলেবাস রেডি করতে হবে। আমি বারবার বলছি, যদি গাইডেন্সের প্রয়োজন হয় আমাকে কন্ট্যাক্ট করতে পারো। আমার কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তুমি স্ক্রিনেও দেখতে পাচ্ছ। অবশ্যই এখন থেকে শুরু করে দাও, এবং আমি নভেম্বর পর্যন্ত অ্যাডমিশন নেবো, তারপরে আর কোনো রকম কোনো অ্যাডমিশন নেব না। দেখো এরপরে চলে আসো, এখানে সিসি নাম্বার হচ্ছে 03। সুতরাং এই 03 এটা নিয়ে আমি এখন আলোচনা করছি না, কেন কি যেহেতু তোমাকে এখন ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিতে হবে আফটার 6 মান্থ, সুতরাং তোমাকে এখন ফার্স্ট সেমিস্টারের যে সিলেবাস আছে সেটাই তোমাকে ভালো করে জানতে হবে, বুঝতে হবে। ক্লিয়ার? তুমি যখন আবার সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দেবে বা সেকেন্ড সেমিস্টার যখন তোমাকে পড়তে হবে, বা তুমি যখন ফার্স্ট সেমিস্টার কমপ্লিট করে দেবে, তখন আবার সেকেন্ড সেমিস্টারের যে সিলেবাস আছে সেটা নিয়ে ডিসকাস করবো। আই থিঙ্ক আমি তোমাকে কি বলতে চাইলাম তুমি পরিষ্কার বুঝতে পারলে। এরপরও যদি তোমার কোনো রকম কোনো সিলেবাস নিয়ে ডাউট থাকে, তাহলে তুমি আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি যতটা পারি তোমার হেল্প করবো। আবার আমি তোমাকে এটা রিমাইন্ড করাচ্ছি, দিস ইজ নট দ্য ফাইনাল সিলেবাস, জাস্ট প্রপোজড সিলেবাস। থ্যাংক ইউ।